আমার দলে যেহেতু একটা প্রজেক্ট ভালো আছে, তাহলে আমার আসলে একটা কনফিডেন্স কাজ করবে, আমি কনফিডেন্টলি দলটার সাথে আসলে কাজ করতে পারবো। কিন্তু কনফিডেন্টটা মাঝে মধ্যে যদি ওভার কনফিডেন্টের রূপ নেয়, তাহলে জিনিসটা আমাদের জন্য ক্ষতিকর। বার্সেলোনার আজকের খেলাটা, যেটা রায়ো বায়াঙ্কোর সাথে যে খেলাটা, এই খেলার মধ্যে আজকে আমাদের দলে যা করছে, আমরা বার্সেলোনা সাপোর্টাররা আসলে এই এই জিনিসটা আসলে দেখতে কখনোই বসি নাই। বার্সেলোনার এবং রায়ো বায়াঙ্কোর যে ম্যাচ, এই ম্যাচের মধ্যে বার্সেলোনা নিশ্চিত এই ম্যাচটা হারতে হারতে আজকে ড্র করেছে, যেখানে আপনার জন গার্সিয়া প্রমাণ করে দিল যে সে কেন আসলে বার্সেলোনার এক নাম্বার গোলকিপার হিসেবে বার্সেলোনার গোল পোস্টের মধ্যে দাঁড়াইছে। আসলে বার্সেলোনা ট্রান্সফার মার্কেটের এই সিজনের সব থেকে বেস্ট সাইনিংটা হচ্ছে যে জন গার্সিয়া, এবং তার প্রমাণ হয়তো আজকের ম্যাচে আমরা দেখেছি। 5টা সেভের মধ্যেই কিন্তু 5টা গোল। বার্সেলোনা এগুলো নির্দ্বিধায় 1-1 গোলকিপার ভার্সেস স্ট্রাইকার এই ধরনের পজিশনের মধ্যে ছিল। এই পজিশনগুলোর মধ্যে জন গার্সিয়া বার্সেলোনার হয়ে যেই সেভগুলো করছে, এইটা আজকে হয়তো বা ওয়ার্ল্ড ফুটবলে হেডলাইন এমন হইতে পারতো যে উড়ন্ত বার্সেলোনার আজকের সমাপ্তি, যেটা কিনা রায়ো বায়াঙ্কোর হাত ধরে, এই ধরনের একটা হেডলাইন হইতে পারতো। কিন্তু ওই হেডলাইনটা থেকে বার্সেলোনাকে উদ্ধার করেছে আসলে কিন্তু জোয়ান গার্সিয়া। এটা কিন্তু সম্পূর্ণ আজকের ম্যাচটা ড্র হওয়ার পেছনে কিন্তু জোয়ান গার্সিয়ার বড় একটা অবদান। কিন্তু বার্সেলোনার আজকের খেলাটা মোটেও আমার পছন্দ হয়নি। এত বাজে পারফরমেন্স, এত বাজে খেলা আমার মনে হয় না বার্সেলোনার লাস্ট 6-7 মাস ধরে আমরা দেখেছি। শেষ কবে বার্সেলোনার এই ধরনের বাজে পারফরমেন্স দেখেছি আমার হয়তো বা মনে নাই। মানে 24-25 সিজনের পরে, সিজনের মধ্য থেকে এখনো পর্যন্ত। কারণ বার্সেলোনার এই রিদমটা, যে রিদমে আসলে হান্সি ফ্লিক খেলানো স্টার্ট করেছিল, এই রিদমে বার্সেলোনা মোটেও এই ধরনের পারফরমেন্স করার মতন একটা দল না, যেটা আমরা আজকের ম্যাচে দেখেছি। কিন্তু এই ধরনের অঘটন ঘটেই থাকে বার্সেলোনার সাথে যখনই বার্সেলোনা উড়ন্ত ফর্মের মধ্যে থাকে। তাহলে এই ম্যাচের মধ্যে আসলে কি কি হয়েছিল আমরা যদি আজকে কথা বলি, ম্যাচের মধ্যে অনেক কিছু হয়েছে। যেমন আপনারা দেখেন, শুধু একটা দলের খেলাটা ইম্পর্টেন্ট না, দলের প্রত্যেকটা খেলোয়াড়ের উপরে আস্থা রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এই জায়গা থেকে বার্সেলোনার দলের 11 জন খেলোয়াড়, এখানে কিন্তু বিশাল পরিবর্তন এসেছে। সেখানে আমরা দেখলাম যে আপনার এই যে কোভারসিক গোল আপনার ডিফেন্ডারের লাইনের মধ্যে নাই, রোনাল্ড আরাহু ডিফেন্ডারের লাইনের মধ্যে নাই, যেখানে কিনা আপনার এরিক গার্সিয়াকে আর ক্রিস্টেনসনকে আপনার ডিফেন্ডারের লাইনের মধ্যে দাঁড় করানো হয়েছে আজকে স্টার্টিং 11-এর মধ্যে। এবং যেই খেলার রিদমটা আমরা এই যে কোভারসি, রোনাল্ড আরাউহো, বালদে, তারপরে আপনার এই যে আমাদের রাইট ব্যাক যে কুন্দে, তাদের হাত ধরে আমরা দেখতাম, আজকে সেটা প্রপারলি আমরা দেখি নাই। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে যে মিডফিল্ডারের মধ্যে কেমন জানি একটা বিশাল মানে হাহাকার আমরা দেখেছিলাম। যদিও বা আজকের ম্যাচে মিডফিল্ডারের লাইনের মধ্যে আপনার ফ্র্যাঙ্কি ডিয়ং অসাধারণ পারফরমেন্স করেছেন। ফ্র্যাঙ্কি ডিয়ং আস্তে আস্তে সে আবারও নতুন রিদমে আসার ট্রাই করছেন। প্যাদ্রির আসলে কি হলো সেটা আসলে বলতে পারছি না। কিন্তু এই জায়গার মধ্যে আরও একটা শূন্যতা আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে যে ড্যানি আলমো, রাফিনিয়া এবং আপনার যে ফারান তোরেস, রাফিনিয়া, ড্যানি আলমো যদি গোল করতে পারতো, তাহলে বার্সেলোনা স্কোরলাইন হইতে পারতো আপনার 4। এই জায়গার মধ্যে তারা সহজ সহজ গোল মিস করেছে। এবং অ্যাটাকিং লাইনের মধ্যে থেকে আপনি যদি ইজি চান্স মিস করেন, তাহলে আপনার বিরুদ্ধে কথা বলতে আমরা আসলে বাধ্য। যেমন আপনার ড্যানি আলমো 3টা সহজ চান্স মিস করলো। এই জিনিসটা দেখতে খুবই বোরিং লাগছে। তার মতন একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড়, যেই কিনা অ্যাটাকিং লাইনের মধ্যে খেলছে, সে এই ধরনের গোল মিস করছে। আউটসাইড দি বক্স তার যে শর্টগুলো ছিল, তার প্রত্যেকটা শর্ট যদি গোল পোস্টে যেত, তাহলে এগুলো নির্দ্বিধায় গোল হতে পারতো। কিন্তু সে সেটা না করে সে উল্টাপাল্টা শর্ট করা লাগলো। কিন্তু এই ম্যাচে আরও একটা পয়েন্ট, সেটা হচ্ছে রাফিনিয়াকে আমরা আসলে স্বাচ্ছন্দ্যভাবে খেলতে দেখি না। রাফিনিয়া কেমন জানি, আসলে রাফিনিয়ার রোলটাই যেটা, সেটা আসলে তার প্রপার কোনো রোল না। তারপরেও সে 24-25 সিজনে বার্সেলোনার হয়ে যেভাবে খেলেছে, এটা তার ফুল ক্রেডিট দিতেই হবে। কিন্তু তারপরেও একটা খেলোয়াড়ের একটা পজিশনের মধ্যে স্বাচ্ছন্দ্য বোধ হওয়ার একটা ব্যাপার স্যাপার। ভাই, আমি একটা জায়গার মধ্যে খেলবো, আমাকে আমার মতন করেই খেলতে হবে। আমি আমার মতন করে খেলতে না পারলে, আমি কোচের ডিরেকশনে যেরকম করে খেলানো হচ্ছে আমাকে,
আমি সেরকম স্বাচ্ছন্দ্য বোধ নাও করতে পারি, হয়তোবা মাঝে মাঝে আমি সেখানে সাকসেসফুলি আপনার অ্যাপ্লাই করতে পারবো, আবার মাঝে মধ্যে আমি সাকসেসফুলি নাও থাকতে পারি। এই জিনিসটা আসলে বিরক্তিকর। এবং রাফিনিয়াকে বারবার যেভাবে করে এক্সপেরিমেন্টাল পজিশনের মধ্যে রাখা এবং তার আসলে রিদম ছাড়া পারফরমেন্স, এই জিনিসটা দেখে আমরা আসলে হতাশ হচ্ছি। রাফিনিয়াকে আমরা আসলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, রাফিনিয়া আসলে মূলত রাইট উইং ফরওয়ার্ডে খেলে থাকেন। রাফিনিয়াকে আসলে লেফট উইংয়ে খেলানো হচ্ছে। সে 2024-25 সিজনে পুরো সময়টা লেফট উইংয়ে খেলেছিল, কিন্তু সেই জায়গার মধ্যে তেমন একটা স্বাচ্ছন্দ্যবোধ করছিল না। তারপরেও মোটামুটি সাকসেসফুলি সিজনটা শেষ করছে এবং ব্যালন ডিওর লিস্টের মধ্যে টপ 5-এর মধ্যে আছে। এই জিনিসটা বেশ ভালো। তবে একটা খেলোয়াড় তো সবসময় একই পজিশনের মধ্যে বা মানে তার এগেনস্টের পজিশনের মধ্যে সবসময় ভালো খেলবে এরকম কোনো কথা নাই। কিন্তু লামিনী আমালকে তো আবার রাইট উইং থেকে সরাতে পারছি না, কারণ লামিনী আমাল তো তার জায়গার মধ্যে বেস্ট। তারপরে আর একটা কথায় আসি, সেটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডারের মধ্যে। অ্যাটাকিং মিডফিল্ডার লাইনের মধ্যে ড্যানি আলমোর পারফরমেন্সটা খুব জঘন্য ছিল, এটা আসলে বলতে হয়। তার মতন একটা এক্সপিরিয়েন্স খেলোয়াড় এই ধরনের জঘন্য পারফরমেন্স করা এটা আসলে বোধগম্য নয়। এবং আমরা ভাই, যে এক্সপিরিয়েন্স খেলোয়াড় তার আসলে দলের সাথে কন্ট্রিবিউশনে যুক্ত হওয়া উচিত, সে জায়গার মধ্যে সে কন্ট্রিবিউশন না করে সে গোল মিস করছে সেই জায়গার মধ্যে। এর পরবর্তীতে আপনার দেখেন যে ফারান তোরেস তো মোস্ট অফ দি টাইম বল ছাড়াই ছিল। কিন্তু একটা জিনিস দেখেন, নাম্বার 9 রোল প্লে করা এত সহজ না। যেভাবে করে মনে করেন রবার্ট লেভানডস্কি কন্ট্রিবিউশন করে অ্যাটাকে যায়, সেভাবে করে আসলে ফারান তোরেস পারে না। এটা হয়তো বা তার একটা উইকনেস, কিন্তু সে চেষ্টা করে থাকে, কিন্তু তার ফিনিশিং আগে থেকে অনেক বেশি ডেভেলপ হয়েছে, এটা আসলে বলতে হবে। কিন্তু সে আজকের ম্যাচে সেভাবে চান্স পায় নাই। আজকের ম্যাচে আমরা ড্যানি আলমো যে চান্সগুলো পাইছে এগুলো কাজে লাগাইতে পারলেও কিন্তু বার্সেলোনা আজকে একটা লিড নিয়ে আছে, জয় তুলতে পারতো। কিন্তু এই জায়গায় কোচের এই ধরনের এক্সপেরিমেন্টাল মেন্টালিটিটা আসলে কতটা উচিত? আপনি দেখেন লা লিগার প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট বলেই আমরা গত সিজনে দেখলাম রিয়াল মাদ্রিদ যদিও বা প্রথমে শুরু করেছিল বেশ ভালোই, কিন্তু তারা মাঝখানে যায় অবহেলা করছে কিনা মানে তাদের আসলে রিদমটা হারিয়ে যাওয়ার পরে তারা আসলে লিগ টাইটেলটা হারাইছে। এই জিনিসটা থেকে আমাদের আসলে শিক্ষা নেওয়া উচিত। আমরা সেটার থেকে শিক্ষা নিতে পারছি না কেন? আমাদের এই সিজনে আসলে ম্যাচুর একটা টিম, যেখানে র্যাশফোর্ড, তার পরবর্তীতে আপনার জনি বার্জি, তার পরবর্তীতে আপনার এই আরেকজন নতুন খেলোয়াড় জোয়ান গার্সিয়া আমাদের স্টার্ট লাইনের মধ্যে আছে বা আমাদের বেঞ্চের মধ্যে আছে। তো তারা থাকার পরেও আমরা আসলে কনফিডেন্টলি কেন আমরা ম্যাচ খেলতে পারছি না? লিগ টাইটেল যদি জিততে হয় তাহলে প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট। রয় বায়ঙ্কো যে একটা শক্ত ওপোনেন্ট সেটা তো আমরা আগেই জানতাম। আগে বার্সেলোনা রয় বায়ঙ্কোর সাথে যে ম্যাচগুলো খেলেছিল প্রত্যেকটা ম্যাচই কঠিন ছিল। জয় লাভ করেছি সেটা মুখ্য বিষয় না, কতটা সহজে জয় লাভ করেছি এটা আসলে মুখ্য বিষয়। কিন্তু ওপোনেন্ট কখনোই দলকে ছেড়ে কথা বলে না। বার্সেলোনার উচিত যে এখনো পর্যন্ত সময় তো আছে, মাত্র 3 নাম্বার ম্যাচটা গেল, বার্সেলোনার উচিত এই ম্যাচ থেকে শিক্ষা নেয়। এত বেশি ওভার কনফিডেন্টলি একটা দলের কাজ করা এটা আসলে সব সময় কাজে দেয় না। এবং আমাদের আসলে উচিত যে আমাদের পিলারগুলোকে আসলে শক্ত করা। যেমন মনে করেন কোভার্সির সাথে রোনাল্ড আরাউহোর যে ডুয়োটা, এটা আসলে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আনা। বালদের সাথে কোনদের যেটা লেফট ব্যাক রাইট ব্যাকের ব্যাপার স্যাপারটা, এটাতে আসলে আরো একটা বিল্ড আপের মধ্যে নিয়ে আসা। পেদ্রি এবং ডিয়ং এর জিনিসটার মধ্যে কাসাদুকে মিক্স করে এই জায়গার মধ্যে একটা বন্ডিং আনা। এরপরে ফার্মিন লোপেসের সাথে ড্যানি আলমোর কন্ট্রিবিউশনের মধ্যে যাকে ভালো পারফরমেন্স দিবে মনে হচ্ছে তাকে দিয়ে দলের মধ্যে একটা ব্যাপার আনা। রাইট উইং, লেফট উইং, এর পরবর্তী স্টার্টিং ফরওয়ার্ডের মধ্যে। তো আজকে যদি এতই বেশি মানে অসুবিধা হতো তাহলে আমি একটা জিনিস বলতে পারতাম, সেটা হচ্ছে যে লেফট উইং এর রাশফোর্ডকে খেলাতে পারতো। নাম্বার 10 রোলের মধ্যে আপনার অ্যাটাকিং ফ্রন্টের মধ্যে রাফিনিয়া খেলতে পারতো। এর পরবর্তীতে রাইট উইং এর মধ্যে লামিনী ইয়ামাল তো ছিল, ফারান তোরেস খেলতে পারতো, তাহলে স্টার্টিং 11 এই ধরনের হতে পারতো। সেই জায়গার মধ্যে ড্যানি আলমোকে স্টার্টিং 11-এর মধ্যে রেখে আপনার এই যে দলের একটা ব্যাপার স্যাপার যেটা ছিল এই ব্যাপার স্যাপারে একটা জঘন্য পরিবেশ তৈরি করে ফেলা, এর পরবর্তীতে ইজি গোল মিস করা, এটা আসলে আমাদের জন্য আসলে আজকে কারণ হয়ে দাঁড়াইছে। যে দেখেন জোয়ান গার্সিয়া আসলেই যে একটা কমপ্লিট গোলকিপার এটার প্রমাণ আবারও প্রমাণ করে দিল। তাকে নিয়ে আসলে কোনো ধরনের কোনো প্রশ্ন
কোনো কোলার্স যদি বলে যে জোয়ান গার্সিয়া থেকে চেসনি ভালো, তাহলে সেটা আজকে হয়তো বা তাকে একদম জুতা মারার মতন জবাব কিন্তু তিনি দিয়ে দিলেন। এবং জোয়ান গার্সিয়া কেন তিনি ওয়ার্ল্ড ক্লাস সেটা তিনি আবারও প্রমাণ করেছেন তার ফার্স্টটা সেফের কারণে। 1 ভার্সেস 1 এই ধরনের পজিশনের মধ্যে যদি চেসনি অথবা টের স্টেগেন থাকতো, তাহলে 5টা থেকে কমপক্ষে 4টা গোল নির্দ্বিধায় হইতো। আর জোয়ান গার্সিয়ার যেই সেভগুলো ছিল, প্রত্যেকটা সেভ দলের জয় অথবা ড্রয়ের জন্য অবদান ছিল, এবং তাকে এই ম্যাচে ক্রেডিট দিতে হবে। আমি এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ আসলে জোয়ান গার্সিয়াকে দিচ্ছি। এবং বার্সেলোনার ব্যাক লাইনের ব্যাপারটার মধ্যে আবারও এই ধরনের উদাসীন মনোভাব আমি দেখতে চাইতেছি না। আসলে আমরা বার্সেলোনা সাপোর্টাররা এই ধরনের জিনিসটা আমরা কাম্য করি না। বার্সেলোনা সাপোর্টাররা উড়ন্ত সূচনা করার পর সিজনে আবার নতুন স্টার্টিংয়ের মধ্যে এই ধরনের বাজে পারফরমেন্স দেখবো, এটা আসলে আমরা এক্সপেক্ট করছি না। আমাদের উচিত এগুলো আসলে চেঞ্জ করা।